ইতিহাসের পাতা খুললে এমন একজনের নাম পাওয়া যায় যাকে আমরা সবাই চিনি, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরা শাসকদের একজন হিসেবে। কিন্তু আজকের এই আলোচনাটা শুধু তার অপরাধের একটা লম্বা তালিকা নয়, বরং আমরা বুঝতে চেষ্টা করব ঠিক কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে ওঠে ইতিহাসের এক কুখ্যাত দানব। আর এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? একজন সাধারণ মানুষ কিভাবে এমন একজন হয়ে ওঠে, এই প্রশ্নটা কিন্তু আজও ইতিহাসবিদদের ভাবায়। তো চলুন এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। এই বিশাল পরিবর্তনের কারণটা খুঁজতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে, মানে ফিরে যেতে হবে তার শৈশবে, তার মনের গভীরে থাকা ক্ষতগুলোতে, আর সেই সব ব্যর্থতার দিকে যা তাকে ভেতর থেকে একেবারে বদলে দিয়েছিল। একবার ভাবুন তো, কি অদ্ভুত একটা বৈপরীত্য। একদিকে শিল্পী হওয়ার স্বপ্ন, আর অন্যদিকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক স্বৈরাশাসক। ভিয়েনা রাস্তায় ঘুরে বেড়ানো একজন ব্যর্থ, হতাশ যুবক, আর সেই একই মানুষ কোটি কোটি মৃত্যুর কারণ। প্রশ্ন হলো, এই অসম্ভব দূরত্বটা সে পার করল কিভাবে? এর বীজ কিন্তু বোনা হয়েছিল তার সেই ছোটবেলাতেই। দেখুন, একদিকে ছিল বাবার কড়া শাসন, আর অন্যদিকে মায়ের প্রায় অন্ধ স্নেহ। এই দুই একেবারে বিপরীত জিনিস মিলেমিশে এমন এক চরিত্র তৈরি করেছিল যে ক্ষমতার জন্য প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, কিন্তু নিজের ব্যর্থতার দায় নিতে একদমই রাজি ছিল না। সে নিজেকে সবসময় এক অসাধারণ প্রতিভা ভাবত, আর নিজের সব ভুলের জন্য দোষ দিত বাইরের জগৎকে। শিল্পী হওয়ার একটা বড় স্বপ্ন নিয়ে সে এসেছিল ভিয়েনায়, কিন্তু হলোটা কি? আর্ট একাডেমি তাকে সোজাসুজি ফিরিয়ে দিল। এই যে ব্যর্থতা, দারিদ্র্য আর প্রত্যাখ্যানের যন্ত্রণা, এখান থেকে মুক্তি পেতে সে একটা খুব সহজ রাস্তা খুঁজে নিল। সে নিজেকে বোঝালো এই ব্যর্থতার জন্য সে দায়ী নয়, দায়ী হলো ইহুদিরা। আর ঠিক তখন থেকেই ঘৃণা তার কাছে হয়ে উঠল একটা রাজনৈতিক অস্ত্র। এরপর এলো প্রথম বিশ্বযুদ্ধ, যা তার কাছে ছিল একরকম মুক্তির মতো, এবং সত্যি বলতে সে কিন্তু বেশ সাহসী একজন সৈনিক ছিল। আর সবচেয়ে বড় আয়রনি কি জানেন? তার সবচেয়ে বড় সামরিক সম্মান আয়রন ক্রস, সেটা এসছিল হুগো গুটম্যান নামে একজন ইহুদি অফিসারের সুপারিশে। ভাবা যায়, কিন্তু আসল মোড়টা এলো যুদ্ধের শেষে। হাসপাতালের বেডে গ্যাস অ্যাটাকে প্রায় অন্ধ অবস্থায় সে শুনল জার্মানি আত্মসমর্পণ করেছে, আর সেই মুহূর্তে তার সব দুঃখ, সব কষ্ট, সব কিছু যেন ভয়ঙ্কর এক রাগে পরিণত হলো। জ্বলে উঠল প্রতিশোধের আগুন। কিন্তু শুধু একজন মানুষের ব্যক্তিগত রাগ বা হতাশা তো ইতিহাস বদলে দিতে পারে না, তাই না? এর জন্য দরকার একটা সঠিক পরিবেশ, আর তখনকার জার্মানির বিশৃঙ্খল অবস্থাটাই ছিল সেই যাকে বলে পারফেক্ট স্টর্ম। এই সময় হিটলার একটা ভয়ঙ্কর মিথকে অস্ত্র হিসেবে ব্যবহার করল। মিথটা হলো জার্মানি নাকি যুদ্ধে হারেনি, বরং দেশের ভেতরের শত্রুরা, মানে ইহুদি আর রাজনীতিবিদরা, পেছন থেকে ছুরি মেরে দেশকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এটা ছিল একটা নির্জলা মিথ্যা, কিন্তু এটা কাজ করেছিল, কারণ এটা হতাশ জার্মানদের সামনে দোষ চাপানোর জন্য একটা সহজ টার্গেট এনে দিয়েছিল। এর সাথে যোগ হলো ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। 1929-এর ওয়াল স্ট্রিট ক্র্যাশের পর জার্মানির অর্থনীতি একেবারে ভেঙে পড়ল। অবস্থাটা একবার দেখুন। 1928 সালে যেখানে বেকার ছিল 20 লক্ষ, মাত্র 4 বছরের মাথায় 1932-এ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 60 লক্ষে, 3 গুণ। এই যে চরম হতাশা, পেটে খিদে, তখন কিন্তু মানুষ গণতন্ত্র বা বড় বড় আদর্শের কথা ভাবে না, তাদের দরকার হয় রুটি। আর হিটলার ঠিক এই সুযোগটাই নিয়েছিল। সে জানত ক্ষুধার্ত, অপমানিত মানুষ জটিল কোনো সমাধান চায় না, তারা চায় একজন শক্ত নেতা যে এসে বলবে, চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। তো এই যে মানুষের মনে জমে থাকা এত ক্ষোভ, এত হতাশা, হিটলার আর তার নাৎসি পার্টি এটাকে রাজনৈতিক শক্তিতে পরিণত করলো কিভাবে? চলুন সেই প্রক্রিয়াটা দেখি। হিটলার খুব তাড়াতাড়ি তার সবচেয়ে বড় শক্তির জায়গাটা আবিষ্কার করল, আর সেটা হলো তার বক্তৃতা। সে কিন্তু যুক্তি দিয়ে কথা বলতো না, সে সরাসরি মানুষের মনের গভীরে থাকা ভয়, রাগ আর নিরাপত্তাহীনতাকে জাগিয়ে তুলত, আর তারপর সেই সব কিছুর জন্য একটা নির্দিষ্ট শত্রুকে দায়ী করত। মানুষ তার কথায় সম্মোহিত হয়ে যেত। আর এই কাজে তার ডান হাত ছিল জোজেফ গোয়েবেলস, তার প্রোপাগান্ডা মন্ত্রী। গোয়েবেলসের কৌশলটা ছিল ভয়ঙ্কর রকমের সহজ, কিন্তু মারাত্মক কার্যকর। কৌশলটা কি? একটা বড় মিথ্যা বলো, তারপর সেই মিথ্যাটাকেই বারবার, হাজারবার বলতে থাকো। শেষ পর্যন্ত মানুষ সেটাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করবে। নাৎসি পার্টি ঠিক সেই জিনিসটাই বেকার, হতাশ তরুণদের দিয়েছিল যেটা তাদের সবচেয়ে বেশি দরকার ছিল। একটা পরিচয়, একটা শক্তিশালী প্রতীক, স্বস্তিকা, একটা ইউনিফর্ম, ব্রাউন শার্ট, একটা স্পষ্ট শত্রু, ইহুদি আর কমিউনিস্টরা, আর একটা মহান উদ্দেশ্য, জার্মানির হারানো সম্মান ফিরিয়ে আনা।
যে তরুণরা নিজেদের মূল্যহীন ভাবত তারা হঠাৎ করে নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করলো। তবে সবচেয়ে ভয়ের কথা কি জানেন? নাৎসিরা ক্ষমতা দখল করেছিল বন্দুকের জোরে নয়, তারা জার্মানির গণতন্ত্রকে ধ্বংস করেছিল ভেতর থেকে, একেবারে আইন মেনে। কিভাবে এটা সম্ভব হলো চলুন দেখা যাক। আগে একবার হিটলার বন্দুকের জোরে ক্ষমতা দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, জেলও খেটেছিল। সেই জেল থেকে সে একটা বড় শিক্ষা পায়। সে বোঝে ক্ষমতা দখল করতে হবে ব্যালেট দিয়ে, গণতন্ত্রের নিয়মকানুন ব্যবহার করেই গণতন্ত্রকে শেষ করে দিতে হবে। আর ঠিক সেটাই সে করে দেখালো। আর যা ঘটল তা অবিশ্বাস্য দ্রুত গতিতে। ভাবুন, হিটলার চ্যান্সেলর হলো জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে পার্লামেন্ট বিল্ডিং অর্থাৎ রাইক্সটাগে আগুন লাগলো। সেই অজুহাতে রাতারাতি মানুষের সব নাগরিক অধিকার কেড়ে নেওয়া হলো। আর মার্চ মাসেই পাশ হলো এনেবলিং অ্যাক্ট, যে আইনটা হিটলারকে এক নায়কের ক্ষমতা দিল। মাত্র 2 মাস, সব শেষ। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এই এনেবলিং অ্যাক্ট কিন্তু বেআইনি ছিল না, এটা পাশ হয়েছিল পার্লামেন্টের ভোটেই। ভয়ে হোক বা চাপে পড়ে জার্মানির গণতন্ত্র একরকম নিজের মৃত্যু পরোয়ানায় নিজেই সই করে দিয়েছিল। এরপর ক্ষমতাকে একেবারে নিশ্চিদ্র করাটা ছিল শুধু সময়ের অপেক্ষা। এক এক করে সব বিরোধী দল নিষিদ্ধ হলো, ট্রেড ইউনিয়নগুলো ভেঙে দেওয়া হলো, এমনকি দলের ভেতরে যারা প্রতিপক্ষ হতে পারত তাদেরও নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। আর সবশেষে সেনাবাহিনীর কাছ থেকে আনুগত্যের শপথ নেওয়া হলো, তারা রাষ্ট্রের নয় ব্যক্তিগতভাবে হিটলারের প্রতি অনুগত থাকবে। ব্যাস, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেল। হিটলারের শাসনের ফল কি হয়েছিল তা আমরা সবাই জানি, এক কথায় ভয়াবহ। কিন্তু তার এই উত্থানের গল্পে আমাদের সবার জন্যে কিছু চিরন্তন শিক্ষা রয়ে গেছে। হিটলার পৃথিবীকে যে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল, তার ফলে প্রায় 6 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল, মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। আর তার ঠান্ডা মাথায় করা পরিকল্পিত গণহত্যা, হলোকস্ট, তাতে প্রায় 60 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটা ছিল সভ্যতার ইতিহাসের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড। যুদ্ধের পর যখন নুরেমবার্গ ট্রায়ালে এই নাৎসি নেতাদের বিচার হচ্ছিল, তাদের একটাই সাফাই ছিল, আমরা তো কেবল ওপরওয়ালার আদেশ পালন করেছি। কিন্তু সেদিন গোটা বিশ্ব এই অজুহাতকে প্রত্যাখ্যান করেছিল, আর একটা নতুন নীতি প্রতিষ্ঠিত হয়েছিল। মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কোনো আদেশই অজুহাত হতে পারে না। শেষ পর্যন্ত দায়টা ব্যক্তির নিজের বিবেকের। হিটলারের এই গল্প আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে একটা গণতান্ত্রিক সমাজও একজন স্বৈরাচারীকে ক্ষমতায় বসাতে পারে, কিভাবে লাগাতার প্রচার মানুষের বিচার বুদ্ধিকে ভোঁতা করে দিতে পারে। এই ইতিহাসটা বোঝা খুব জরুরি, কারণ ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার একটা ভয় কিন্তু থেকেই যায়।